বন্ধুরা 2009 সালের আমির খানের 3 ইডিয়টস এবং 2023-এ বিক্রান্ত মাসের 12 ফেল এই দুইটি মুভির মধ্যে কি কমন রয়েছে আপনারা কি তা বলতে পারবেন? জি হ্যাঁ বন্ধুরা, এই দুইটি মুভি দেখার পরে অডিয়েন্সরা মুভির মধ্যে একেবারে ঢুকেই গেছিল। তারা সকলেই নিজেকে সেই মুভির হিরোর সাথে রিলেটেড করতে পারত এবং 12 ফেল এই মুভিটা মানুষের মনকে যেভাবে ছুঁয়ে গেছে সেটা সম্পর্কে আর এক্সট্রা ভাবে বলতে হবে বলে মনে হয় না, কারণ এই মুভিটা যে অথেন্টিকের সাথে তৈরি করা হয়েছে সেটা আসলে প্রশংসনীয়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি 12 ফেল মুভির বিহাইন্ড দ্য সিন কিছু এমন দৃশ্য এবং কিছু এমন সত্য কাহিনী যেটা এই সিনেমা তৈরি করতে যেয়ে ছেলে মানুষকে মেয়ে করে ফেলে তাও আপনারা বুঝতে পারেন না। আর সিনেমায় শুটিং চলাকালীন সময়ে এমন কিছু কাহিনী রয়েছে যেগুলো শুনে আপনি হয়তো অবাগী হয়ে পড়বেন। জি হ্যাঁ বন্ধুরা, কারণ এই সিনেমাটি তৈরি করতে যেয়ে এর অথেন্টিকটা বজায় রাখার জন্য অ্যাক্টরসরা কি কি করেছে তা শুনলে হয়তো তাদের প্রতি আপনার রেসপেক্ট বেড়ে যেতে পারে। তো চলুন শুরু করি, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা আমরা সকলেই জানি যে 12 ফেল মুভিটা একটা রিয়েল স্টোরির উপরে বেস করে তৈরি করা। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা, যে কিনা অতি দরিদ্র হওয়ার পরেও ইন্ডিয়ার সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটি ক্র্যাক করে ফেলে এবং আইপিএস অফিসার হয়। আর এই মুভিটা একটা বই থেকে নেওয়া, যেটা অনুরাগ পাঠকের একটি বই 12 ফেল থেকে নেওয়া হয়েছে। তো চলুন সবার প্রথমে জেনে নিই মেন অ্যাক্টর বিক্রান্ত কিভাবে মনোজ হলো, মানে এত হ্যান্ডসাম একটি ছেলে কিভাবে একটি অতি দরিদ্র মানজের রোল প্লে করলো। বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন, বিক্রান্ত মানজের রোল প্লে করার জন্য 2 মাস আগে থেকে সে চাম্বাল গাঁয়ে এসে ঘুরে যেত, তাও বা তার ক্রু মেম্বারদের সাথে। এমনকি সে অথেন্টিকটা ধরে রাখার জন্য বিক্রান্ত 2 ঘন্টা ধরে রোদ্রে বসে থাকতো তার গায়ের রং কালো করার জন্য। এবং তার এই রোল প্লে করাতে আমরা দেখতে পাই যে তাকে একেবারে গ্রামের একটি ছেলে মনে হচ্ছিল, মানে সে একেবারে পারফেক্ট ভাবে এই রোলের জন্য সে সবকিছু করছিল যেগুলো তার করা উচিত। এমনকি আপনারা জানলে অবাক হবেন যে বিক্রান্ত কোনো ধরনেরই মেকআপ করেনি এই মুভিতে, না বেশি ফর্সা করার জন্য না বেশি কালো করার জন্য। তাকে কালো দেখাতে হলে সে রোদ্রে বসে থাকতো এবং ওজন কমানোর জন্য ডায়েটও শুরু করে দিয়েছিল। এমনকি মুভিতে সে যখন যে সিচুয়েশনে ছিল তখন সেই লুকই বজায় রাখার চেষ্টা করেছে। এমনকি মানুষ যখন সারদার সাথে দেখা করতে মাসুরি গেছিল, এমনকি তার রোদ্রে জ্বলা মুখ এবং ঠোঁট ফাটা আপনারা সকলেই নোটিস করতে পারছেন। এখানে কিন্তু এডিটর চাইলেই তার স্কিনকে আরেকটু ব্রাইট করে দিতে পারত, কিন্তু এডিটরও কোনো ইফেক্টস না দিয়ে মুভির ক্লিপগুলোকে একেবারে অথেন্টিক রেখেছে, মানে যাকে আমরা র ম্যাটেরিয়ালস বলি। এবং সিনেমার শুরুতে যখন মনোজ কুমার নকল করার জন্য চিরকুট তৈরি করছিল তখনকার এই সিনটি দেখুন, যে কিভাবে ক্যামেরাম্যান এত বড় ভারী ক্যামেরা তার মাজায় বেঁধে এভাবে শুট করছিল। তো এবার চলে আসি চিটিং সিনে, যেখানে ডিরেক্টর বিধু বিনোদ চোপড়া সব থেকে বেশি কষ্ট হয়েছিল শুট করতে। জি হ্যাঁ বন্ধুরা, কারণ এইখানকার স্টুডেন্টরা কেউ জুনিয়র আর্টিস্ট ছিল না, সকলেই সেই স্কুলেরই স্টুডেন্ট ছিল, যে কারণে তারা অ্যাক্টিং জানতও না আবার বুঝতেও না। আর তাদের একটাই সমস্যা ছিল যে তারা বারবার ক্যামেরাতে তাকিয়ে ফেলছিল। আর বিধু বিনোদ চোপড়া এতটাই মুশকিলে পড়ে যায় যে তাদেরকে অবশেষে প্রমিস করায় তারা যেন ক্যামেরার দিকে না তাকায়, এইটা বলে স্টুডেন্টদেরকে কসমও খাওয়ায়। मैं कैमरे में नहीं देखूंगा, बिल्कुल बिल्कुल। তো এবার চলে আসি জুগারু সেই গাড়িটির কাছে। জি হ্যাঁ বন্ধুরা, এই মুভিতে ফ্যামিলির খরচা চালানোর জন্য মনোজ কুমার এবং তার ভাই এই গাড়িটাকে ইনভেনশন করে প্যাসেঞ্জার গাড়ি করে। আর এটা কিন্তু গ্রামের দিকে অনেকই চলে, যাকে আমরা ভুটভুটি বলি। তো এই ভুটভুটি চালানো কিন্তু একেবারে অন্যরকম, মানে কারের একেবারে বিপরীত। তো এইখানে মনোজ কুমারের ভাই যখন এটাকে মুভিতে চালায় তখন তো আমরা দেখি যে সে ঠিকই চালাচ্ছিল, কিন্তু এটা চালানোর জন্য তাকে 20 দিনের ট্রেনিংও নিতে হয়েছিল, মানে সে ফ্রি টাইমে এটার চালানো প্র্যাকটিস করতো। তার মানে বুঝতে পারছেন অথেন্টিক বজায় রাখার জন্য তারা কি পরিশ্রমটাই না করেছে। তো এবার চলে যায় মনোজ কুমার যখন পান্ডের সাথে দিল্লিতে চলে আসে, তখন মুখার্জি নাগারে ঢোকার সময় সে এত এত পোস্টার দেখতে পায় এবং এত কোচিনের পোস্টার দেখার পরে মনোজ কুমারের মন আগে ভেঙে গেছিল, কারণ এত কোচিন গুলোতে যখন এত এত স্টুডেন্টদেরকে সে যেতে আসতে দেখছে তখন সে বুঝেই গেছিল যে তার দ্বারা
হয়তো এটা হবেই না। আর এইখানে যে পোস্টারওয়ালা সিনগুলো দেখছেন এটা কিন্তু আসল সিন ছিল, মানে আসলে মুখার্জিনগর দিল্লিতে এই শ্যুটটা করা হয়েছিল এটাকে অথেন্টিক করার জন্য। তো এবার যখন শারদা ও মানজের প্রথমবার দেখা হয়েছিল এবং তার কিছুদিন পর যখন শারদা মানজের সাথে দেখা করার জন্য লাইব্রেরিতে এসেছিল, তখন একটি সানি ডেকে কিভাবে রেইনি ডে করে ফেলে তার পেছনে শুটিংটি দেখুন। কারণ এইখানে স্ক্রিপ্টটা রেইনি ডে ছিল, যে কারণে তারা এরূপ নকল বৃষ্টি ঝরিয়ে এই শ্যুটটাকে কমপ্লিট করে। তো এরপরে যখন ট্রুথ আর ডেয়ার খেলার সময় শারদার দিকে বোতলটা ঘুরে এবং শারদা যে গানটা বলেছিল সেইটা কিন্তু তার অরিজিনাল ভয়েস ছিল, সেইটা না নেহা কক্কর ছিল না শ্রেয়া ঘোষাল, এইটা সে অ্যাক্টর মেধা শাঙ্কারি বলেছিল এবং এইটার জন্য সে পুরো 100 টাকা পেয়েছিল, তাও আবার ডিরেক্টরের কাছ থেকে। জি হ্যাঁ বন্ধুরা, বিনোদ চোপড়া সিনেমাতে যে ভালো অ্যাক্টিং করছিল তার উপর ইমপ্রেস হয়ে তাকে 20 টাকা করে দিত, কিন্তু সেই গানটির কারণে শারদাকে পুরো 100 টাকা দেয়। আর এইখানে কিন্তু রিয়েল কাপল রিয়েল মানোজ কুমার শর্মা এবং শারদা ঘোষকেও দেখায়। তাদের উপর ক্যামেরার ফোকাস ছিল না ঠিকই, কিন্তু ডিরেক্টর তাদেরকেও মুভির পার্ট করতে চেয়েছিল, যে কারণে তাদেরকেও এই মুভিতে নিয়ে নেয় এবং অনেকে এটা নোটিস করে এবং অনেকে নোটিস করেনি। তো আপনি কি নোটিস করতে পেরেছিলেন? করে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। তো বন্ধুরা, এই মুভিতে সময়ের সাথে সাথে বয়সটাও মেনটেন করছিল, মানে 4-5 বছর পরে যে লুকটা ছিল সেই লুকটা 4-5 বছর আগে ইয়াঙ্গার দেখানোর জন্য তারা এইখানে ভালো ইফেক্ট ফেলেছে। কিন্তু এখানে মানোজ কুমারের ছোট বোন 5 বছর পরে যে যখন বড় হয়ে যায় তার ইয়াঙ্গার ভার্সনের জন্য এই জুনিয়র আর্টিস্টের কোনো ছোট বোনও ছিল না, কিন্তু তার ছোট ভাই ছিল। আর তারা ভাই বোন হওয়ার কারণে তাদের চেহারাতেও কিছুটা মিল ছিল, তাই মেকআপ আর্টিস্টরা তার ওপরে একটা এক্সপেরিমেন্ট করে ফেলে এবং এই পিচ্চিটাকে তার ছোট বোন বানিয়ে দেয়, যে কিনা একটা ছোট ছেলে ছিল, যেটা মুভিতে কেউ কখনো ধরতে পারেনি। তো এই মুভিতে আরো একজন অ্যাক্টর ছিল ডক্টর বিকাশ দিব্যাকীর্তি এবং এখানে এটা স্পেশাল ক্যামিও ছিল। আমরা সকলেই জানি যে দৃষ্টি আইএসকে ফাউন্ডার ও কোচ বিকাশ স্যারের একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকে, যেখানে তিনি বলেন যে कि जिस कुर्सी पर आप बैठेंगे ना उससे आपकी इज्जत ना हो, बल्कि आपसे उस कुर्सी की इज्जत बढ़े। और फिर एक दिन आएगा जब आप मुझसे मिलने आएंगे, आप नहीं मैं खड़ा हूँ। এবং এই সিনটা করার পরে ডিরেক্টর নিজে থেকে একটি কথা বলেছিল, যেটা হচ্ছে I've been making movies for 50 years now, but this is one of the best crowd scenes I've handled. I am so worried about the looks, and none of you look at the camera. So hats off to you. তো আপনাদের জন্য বলে দিই যে এই মুভিতে কিছু সিন এবং কিছু ডায়লগ নিজে বিকাশ স্যারই লিখে, যেমনটা লাস্টের ইন্টারভিউটি। তো এটা শুনলে আপনারা আরো অবাক হবেন যে 12 ফেল মুভিটা রাজকুমার হিরানি ডিরেক্ট করতে চলেছিল, কিন্তু সে ডাঙ্কি নিয়ে বেশি ব্যস্ত ছিল, যে কারণে বিনোদ চোপড়া এই মুভিটার কাহিনী লিখতে লিখতে তার এতটাই পছন্দ হয়ে পড়ে যে সে নিজেই ডিসাইড করে সে নিজেই ডিরেক্ট করবে। তো এরপরে ইউপিএসসি গেটের সামনে যে সিনটা আপনারা দেখেছিলেন সেটা কিন্তু অরিজিনাল সিন ছিল। জি হ্যাঁ বন্ধুরা, আর এটার গেটের সামনে শুট করার জন্য স্পেশাল পারমিশনের প্রয়োজন হয়েছিল, কিন্তু ইউপিএসসির ভিতরের যে সিনটা ছিল সেই শুটের জন্য পারমিশন পায়নি। তো এইটার জন্য ইউপিএসসি রেপ্লিকাতে এটার শুট করেছিল, যেটা দেখতে একেবারে ইউপিএসসির ভেতরের মতোই। তো এবার চলে আসি সকলেরই পছন্দের রিস্টার্ট গানটির উপরে। জি হ্যাঁ বন্ধুরা, রিস্টার্ট গানটি বানানোর জন্য তারা অনেক খাটাখাটনি করেছিল, যেন এই গানটির মধ্যে সকল স্টুডেন্টরা তার নিজের কাহিনীটা দেখতে পাই। আর এখানে আগে পিছে সব স্টুডেন্টদের ভয়েস দিয়েই এই গানটা তৈরি করা। তো এবার চলুন দেখে নি 12 ফেল মুভিতে কিছু অসাধারণ ডিটেলস। আমরা সকলে জানি যে মুভিতে তাদের নাম একেবারে অ্যাকুরেট রাখা হয়েছিল, মানে ক্যারেক্টারের সাথে, কিন্তু ক্যারেক্টার অনুযায়ী গানগুলো বা ব্যাকগ্রাউন্ড সংগুলো একেবারে ইউনিক করা হয়েছিল। যেমন মানোজ গরিব দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে, এ কারণে এখানে ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছিল, আর শারদার জন্য রাখা হয়েছিল স্ট্যান্ডার্ড ও মডার্ন ব্যাকগ্রাউন্ড সং। কিন্তু তারা দুইজন যখন একসাথে ছিল তখন ক্লাসিক্যাল ও মডার্ন সং দুইটিকে একত্রে তৈরি করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তৈরি করা হয়েছিল সেটা আসলে অসাধারণ ছিল, এবং ডিরেক্টর চাইলে পুরো সিনেমাটা একটা ফিল্ম সিটিতেই তৈরি করে ফেলতে পারত, কিন্তু এই মুভির সিনগুলো একেবারে অরিজিনাল জায়গাতে রাখা হয়েছে, এমনকি গ্রামের শুটগুলো তারা গ্রামেই করেছে সে অথেন্টিকটা নিয়ে আসার জন্য। তো যাই হোক বন্ধুরা, ডিরেক্টর এই মুভি শেষে আপনাদের জন্য কি বলে শুনুন। कई लोगों ने कहा कि उनका हीरो जो गौरी भैया है, कोई कहता पांडे है, कोई कहता मनोज है, कई कहते श्रद्धा है।
तो जब आप ये फिल्म देखें तो हमको जरूर बताइएगा कि आपकी नजरों में इस फिल्म का सही हीरो कौन। আর এইবার তো কামাল হাসান এই মুভিটা দেখার পরে নিজেই ফিদা হয়ে পড়ে। এমনকি কামাল হাসান পাবলিকের সাথে দেখতে গেছিল এই মুভিটি এবং তার রিভিউ শুনে তো বিনোদ চোপড়া আসলে অবাক হয়ে পড়ে। তো যাই হোক বন্ধুরা, এই সিনেমাতে আপনার কার অ্যাক্টিংটা সব থেকে বেশি ভালো লাগে এবং এই মুভিতে আসল হিরোটা কে আপনারা যদি বলতে পারেন তাহলে ভাববো যে আপনারা এই মুভিটা মন থেকে দেখেছেন। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।